হাই এভরিওয়ান, আজকে আমরা পড়বো কার্বোহাইড্রেটস। তো অ্যাসাইক্লিক পার্ট, কার্বোহাইড্রেট মানে আমাদের যে একটা কম্পাউন্ডকে বোঝায় যেটা অক্সিজেন, হাইড্রোজেন আর কার্বনকে নিয়ে তৈরি হয়। তো অ্যাপারেন্টলি আমাদের দেখে মনে হতে পারে যে এটা হচ্ছে কার্বনেরই একটা হাইড্রেট, যেখানে অক্সিজেন আর হাইড্রোজেনটা 2:1 রেশিওতে আছে। বাট এর কিছু এক্সেপশনাল কেস আছে যেখানে হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 রেশিওতে নেই, যেমন কি র্যামনোজ আর ডিঅক্সিরাইবোজ। এবার জেনারেলি যে কার্বোহাইড্রেটসগুলো থাকে সেগুলো ডি ফর্মে থাকে কনফিগারেশনটা তাদের ডি হয়, D4 ডিক্সট্রোরোটেটারি, আর একটা হয় এল ফর্মটা লিভোরোটেটারি বলা হয়, কিন্তু জেনারেলি যে সমস্ত কার্বোহাইড্রেট আমরা পাই সেগুলো ডি ফর্মেই পাওয়া যায়। এবার বলছে কি, দ্য বটম মোস্ট কাইরাল সেন্টার ডিটারমাইন্স দ্য কনফিগারেশন অফ দ্য মোনোস্যাকারাইড। ডেফিনেটলি মানে একটা যদি আমরা মোনোস্যাকারাইড বলো বা যে কোনো একটা কার্বোহাইড্রেট নিই, তার যেটা সব থেকে বটম মোস্ট, সব থেকে নিচের যে কাইরাল কার্বনটা, সেটার উপরে ডিপেন্ড করছে যে তার কনফিগারেশনটা কি হবে, ডি হবে না এল হবে, মানে ডেক্সট্রোরোটেটারি হবে না লিভোরোটেটারি হবে। এবার কি বলছে দেখো, মোনোস্যাকারাইড আর দোজ কার্বোহাইড্রেটস হুইচ গিভ অনলি ওয়ান সিম্পল কার্বোহাইড্রেট আফটার হাইড্রোলিসিস। তাহলে মোনোস্যাকারাইড হচ্ছে কখন হয়, যখন আমাদের হাইড্রোলিসিস করা হয় কোনো একটা দিয়ে সিম্পল একটাই মাত্র সিম্পল কার্বোহাইড্রেট যদি পাওয়া যায়, তাহলে আমরা তাকে মোনোস্যাকারাইড বলি। ইন কেস অফ 6 কার্বন ওয়ার দ্য ফার্স্ট কার্বন ইজ অ্যালডিহাইড ইজ কল্ড অ্যালডোহেক্সোস। যদি ফার্স্ট কার্বনটা অ্যালডিহাইড হয় তখন তাকে অ্যালডোহেক্সোস বলা হয়। আর টোটাল কাইরাল সেন্টার যদি 4টে হয় তাহলে আমাদের কতগুলো স্টিরিও আইসোমার পসিবল হবে, 2⁴। মানে এখানে 2n হচ্ছে জেনারেল ফর্মুলা, এবার এখানে n এর ভ্যালু 4, কারণ কাইরাল এনটা হচ্ছে কি নাম্বার অফ কাইরাল সেন্টার। তাহলে যতগুলো কাইরাল সেন্টার হবে 2n হচ্ছে ততগুলো আমাদের স্টিরিও আইসোমার পসিবল। কিন্তু ন্যাচারালি অকারিং যে সুগারসগুলো পাওয়া যায় তাদের মধ্যে 8টাই ডিকনফিগারেশন আছে। যেমন দেখো, এটা যদি আমাদের ফর্মুলা হয়, তো এখানে দেখো 4টে কাইরাল সেন্টার, কিন্তু 4টে কাইরাল সেন্টার হলেও এই ন্যাচারালি অকারিং এই কনফিগারেশনটা ডি হয়, এবং এটার যে লিস্ট যে লাস্ট যে কনফিগারেশনটা কার্বন সেটা ফিক্সড। সেই জন্য 2n এর ভ্যালু 3 হয়ে যায়, 2⁵ সমান 8, তাহলে 8টা স্টিরিও আইসোমার পসিবল। এবার জেনারেলি একটা কার্বোহাইড্রেটকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের ফর্মুলা, তো আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি। দেখো এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যালডোহেক্সোজ। অ্যালডোহেক্সোজের মধ্যে কি কি পড়ছে, অ্যালোজ, অ্যালট্রোজ, গ্লুকোজ, ম্যানোজ, গুলোজ, আয়োডোজ, গ্যালাক্টোজ আর ট্যালোজ। এইটাকে মনে রাখার জন্য আমাদের এই কোডটা মনে রাখলেই হবে, অল অ্যালটিটিউডস গ্ল্যাডলি মেক গাম ইন গ্যালন ট্যাঙ্কস। ক্লিয়ার। এবার হচ্ছে অ্যালডোপেন্টোজ। অ্যালডোপেন্টোজের মধ্যে কি কি পড়ছে, রাইবোজ, অ্যারাবিনোজ, জাইলোস আর লাইসোজ। এটা মনে রাখবে এইভাবে, রিং অল জাইলোফোন লাউডলি। দেন আমাদের আসছে অ্যালডোটেট্রোজ, যেটা হচ্ছে দুটোই আছে, ইরাইথ্রোজ আর থ্রিওজ। আর যেটা হচ্ছে অ্যালডোট্রায়োজ, যেটা হচ্ছে ডিগ্লিসারালডিহাইড। ঠিক আছে। এরপর ডিগ্লিসারালডিহাইড থেকে আমরা এরকমভাবে উপরের দিকে উঠে উঠে আমরা এই পর্যন্ত যেতে পারি। কিভাবে, এই প্রসেসটাকেই মানে এইটাকেই বলা হচ্ছে কার্বোহাইড্রেট ট্রি। তাহলে তোমাদের এই কার্বোহাইড্রেট ট্রিটা কিন্তু মনে রাখতে হবে, এই কার্বোহাইড্রেট ট্রিটা পুরোটা মনে রাখতে হবে। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো এই কেএফটা কি। কেএফটা হচ্ছে একটা প্রসেস যেটাকে কিলিয়ানি ফিশার বলা হয়। এই প্রসেসটার মাধ্যমে আমরা ডিগ্লিসারালডিহাইড থেকে ইরাইথ্রোজ আর থ্রিওজ পাই, আবার ইরাইথ্রোজ থেকে আমরা কিলিয়ানি ফিশার করে রাইবোজ আর অ্যারাবিনোজ পাই, আবার থ্রিওজ থেকে আমরা জাইলোস আর লাইসোস পাই, রাইবোজ থেকে আমরা অলোজ আর আলট্রোজ পাই, অ্যারাবিনোজ থেকে গ্লুকোজ আর ম্যানোজ পাওয়া হয়, আর জাইলোস থেকে গুলোজ আর আয়োডোজ পাওয়া যায়, আর লাইসোস থেকে গ্যালাক্টোজ আর ট্যালোস পাওয়া যায়। ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা কিলিয়ানি ফিশার থেকে একদম ডিগ্লিসারালডিহাইড থেকে আমরা উপরের দিকে আমরা একদম এই পর্যন্ত পেতে পারি। তো এটা হয়ে গেল কার্বোহাইড্রেট টি। এবার নেক্সট দেখো এপিমার্স। তাহলে এপিমার্স কি, এপিমার্স হচ্ছে সেই স্টিরিও আইসোমার্সগুলো যেগুলো একটা পার্টিকুলারলি কাইরাল সেন্টারে আলাদা ডিফার করে। যেমন এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ আর ম্যানোজ, তো এগুলো হচ্ছে এপিমার C2 পজিশন। এই মাত্র গ্লুকোজ আর ম্যানোজটা আমরা দেখলাম। তো দেখো এটা হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে ম্যানোজ। তো গ্লুকোজ আর ম্যানোজে কি দেখো, পার্টিকুলারলি দেখো এইখান থেকে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটাও 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে 2 নাম্বার কার্বনটা শুধু আলাদা, বাকিটা দেখো সেম। এখান থেকে দেখো এদিকে আছে OH, এদিকে এটারও তাই, এইদিকে OH, এটার হচ্ছে তোমার এই সাইডে, এটারও এই সাইডে, এটার এই বাদিকে, এটার বাদিকে, এটার শুধুমাত্র ডান দিকে আছে আর কিন্তু এটার বাদিকে। তার মানে এই C2 পজিশনটাতে এই গ্লুকোজ আর ম্যানোজটা হচ্ছে এপিমার। তাহলে সেটাই এপিমার বললো। তাহলে এপিমার হতে গেলে কি করতে হবে, এপিমার হচ্ছে সেই স্টিরিও আইসোমারটা যেটা পার্টিকুলারলি একটা কাইরাল সেন্টারে আলাদা। তাহলে গ্লুকোজ আর ম্যানোজ হচ্ছে এপিমার।
এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাইলুট HNO3 সাথে অক্সিডেশন রিয়াকশন। তাহলে আমরা এখানে ডি গ্লুকোজ নিয়েছি, এদিকে এল গ্লুকোজ নিয়েছি। এবার যদি ডাইলুট HNO3 দেওয়া হয় তাহলে দুটো ডি বা এল যে বোথ কনফিগারেশনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, অ্যালডারিক অ্যাসিড, মানে অক্সিডাইজড হয়ে যাবে। এখানে CHO বলো বা CH2OH দুটোই অক্সিডেশন হয়ে COOH হয়ে যাবে, বোথ দ্য সাইড সেম। তো ডাইলুট HNO3 এটা অক্সিডেশন রিয়াকশন। এরপর এখানে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজের স্ট্রাকচার দেখানো হয়েছে। এবার দেখো এরপর আমরা রিডাকশন দেখব। রিডাকশন নেওয়ার জন্য কি করা হচ্ছে, NaBH4 নেওয়া হলো, বোধ ডি গ্লুকোজ আর এল গ্লুকোজকে NaBH4 দিয়ে রিডাকশন করলে কি পাওয়া যায়, অ্যালডিটল পাওয়া যায়। অ্যালডিটল, তাহলে CHOটাও রিডিউসড হয়ে CH2OH হয়ে গেছে, বোথ দ্য সাইড। এবার এখানে এটাই বলছে যে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ তারা যদিও বা পজিশনের মানে শুধুমাত্র দেখো CHO আর CH2OH এর পজিশনই আলাদা। দেখো এটা ডি গ্লুকোজ ছিল, এখানে CHOটা উপরে আছে, CH2OHটা নিচে আছে। আর এটা হচ্ছে এল গ্লুকোজ ছিল, এল গ্লুকোজের ক্ষেত্রে CH2OHটা উপরে আর CHOটা নিচে। তো পার্টিকুলারলি কি দেখা যাচ্ছে, তাহলে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ শুধুমাত্র এই CHO আর CH2OH এর পজিশনটাই আলাদা। বাট কিন্তু কি হচ্ছে, তারা যখন বোথ মানে প্রথমে দেখো HNO3 এর সাথে রিয়াকশন করে বলো, আর এদিকে তোমার NaBH4 এর সাথে রিয়াকশনেই তারা কিন্তু একই প্রোডাক্ট দিচ্ছে। যেমন HCl এর সাথে HNO3 এর সাথে রিয়াকশন করার পর তারা অ্যালডারিক অ্যাসিড দিল, সেরকমই তারা এই NaBH4 এর সাথে রিয়াকশনে অ্যালডিটল দিল। তো সেটাই বলছে যে বাট দ্য বোথ গিভ same aldaric acid and alditol in the reaction with dilute HNO3 and NaBH4 respectively. এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওসাজন রিয়াকশন, যেটাকে ইমাইল ফিশারও বলা হয়। যেমন দেখো গ্লুকোজ নেওয়া হয়েছে, গ্লুকোজের মধ্যে যদি ফিনাইল হাইড্রোজেন দেওয়া হয়, ফিনাইল হাইড্রোজেনের ফর্মুলা কি, NH2NH এটা তাহলে কনডেনসেশন রিয়াকশন করবে। কনডেনসেশন রিয়াকশন কীভাবে হবে, দেখো এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা এই হাইড্রোজেনটার সাথে বেরিয়ে জল হয়ে বেরিয়ে যাবে, আর এই নাইট্রোজেনটা ডিরেক্টলি এই কার্বনটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে এই কার্বন, এই হাইড্রোজেন তো ছিলই এর সাথে, এই নাইট্রোজেনটা ডিরেক্টলি অ্যাটাচ হয়ে গেছে, আর বাকিটা যেমন ছিল এই নাইট্রোজেনটা অ্যাটাচ হয়ে গেছে, হাইড্রোজেন তো বেরিয়ে গেছে জল হয়ে, আর NH যেমন ছিল তেমন। এবারে দেখো এই যে সেকেন্ড পজিশনে যে কার্বনটা, সেটাকে আমি এখানে ভেঙে দেখিয়েছি যে কার্বনের সাথে হাইড্রোজেন আছে আর OH আছে। এবার যদি আমি আবার আরেক কোনো ফিনাইল হাইড্রোজেন দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, আবার অক্সিডেশন হবে। আবার অক্সিডেশন হয়ে কি হয়ে যাচ্ছে, এই যে এটা যেমন ছিল তেমনই থাকছে। এই যে সেকেন্ড পজিশনের যে হাইড্রোজেনটা আছে, এগুলো বেরিয়ে, এই দুটো বেরিয়ে যে এখানে শুধু ডবল বন্ড ও করে দিচ্ছে, ঠিক আছে। এবার আবার ফিনাইল হাইড্রোজেন দেওয়া হচ্ছে, এরপর ফিনাইল হাইড্রোজেন দিয়ে আবার সেম হবে, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনটাকে নিয়ে ওয়াটার হয়ে বেরিয়ে যাবে, আর নাইট্রোজেনটা ডিরেক্টলি অ্যাটাচ হয়ে যাবে ডবল বন্ড হয়ে। তাহলে তাই হয়েছে নাইট্রোজেন মানে NH এইভাবে যোগ হয়েছে। তো এইটাকেই বলা হয়, এই প্রোডাক্টটাকে বলা হয় গ্লুকোসাজোন। তো এইভাবে আমি ওসাজন রিয়াকশনটা করলাম। ক্লিয়ার তাহলে ওসাজন রিয়াকশন। এবার কি বলছে দেখো, জেনারেলি নট অনলি দ্য কার্বোহাইড্রেট ক্যারি আউট ওসাজন টাইপ রিয়াকশন বাট এনি কাইন্ড অফ alpha hydroxy carbonyl may carry out ওসাজন টাইপ রিয়াকশন ইন দ্য প্রেজেন্স অফ ফিনাইল হাইড্রোজেন। তাহলে ফিনাইল হাইড্রোজেনের প্রেজেন্সে যে কোনোই আলফা হাইড্রক্সি কার্বনিল করতে পারে কি, ওসাজন ফর্মেশন। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দেখো বলছে হোয়াই গ্লুকোসাজন রিয়াকশন ডাজ নট প্রসিড বিয়ন্ড কার্বন 2। তাহলে দেখো এই কার্বন 2টার পরে কিন্তু জেনারেলি দেখো আমি এখানে দেখিয়েছি যে অক্সিডেশন এরপর হচ্ছে না, এর অক্সিডেশন এর পরে, মানে এটা তো কার্বন 1 ছিল, এটা কার্বন 2 পজিশন। এবারে কার্বন 2 পজিশনের বাইরে কেন অক্সিডেশন পসিবল নয়, জেনারেলি কেন পসিবল নয় কার্বন 2 এর পরে, কারণ বলছে ডিউরিং ওসাজন ফর্মেশন হোয়েন দ্য আপার মোস্ট কার্বন টেক্স পার্ট ইন কন্ডেনসেশন রিয়াকশন দেন দ্য সেকেন্ড কাইরাল কার্বন gets achiral and then again condensation reaction takes place with phenyl hydrogen. In Fisher's model, there was some drawbacks in the second step. Here, phenyl hydrogen does not behave as an oxidant. These drawbacks are rectified by scientists Wejard and Amadari in the following pathway. দেখো এইভাবে রেকটিফাই করেছে। তো ফার্স্টে কি করেছে, এই তো আবার নেওয়া হচ্ছে, দেখো মানে এই যে সেকেন্ড স্টেপে যে প্রডিউস হয়ে গেল, তাহলে ফার্স্ট স্টেপে গ্লুকোজ নেওয়ার পরে ফিনাইল হাইড্রোজেন নেওয়ার পরেই তো এটা তৈরি হয়ে গেছিলো। এরপর এটাকে তুমি ধরো এখানে লেখা হয়েছে, এরপর এটা টটোমারাইজ হয়ে যাচ্ছে। টটোমারাইজ কীভাবে হচ্ছে, এই যে অক্সিজেনের লোন পেয়ারটা এটাকে দিল, দিয়ে মানে বেসিক্যালি এই তো ফার্স্টে তো তোমার অক্সিজেনের এইটা লোন পেয়ারটা দিলে এই ডবল বন্ড, মানে এখানে ডবল বন্ডটা কী করে হয়েছে, এই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে এখানে ডবল বন্ড চলে এসছে। যাই হোক, তাহলে এই লোন পেয়ারটা দেওয়ার পরে এই বন্ডটা এখানে গেল, আর এইখানের যে এই হাইড্রোজেনটা রিলিজ করে দিল। তাহলে যদি এটা করে দেয় মানে এটা টটোমারাইজ হয়ে যাচ্ছে, মানে এটা যদি এইভাবে করে আবার এরকম তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো দেন এটা থেকে এটা ফর্ম করলো, এটা বেরিয়ে গিয়ে এখানে ডবল বন্ড হয়ে গেছে, এখানে C ডবল বন্ড ও CH2H। এবার ফিনাইল হাইড্রোজেন দিয়ে এখানে বোথ দ্য সাইড এটা চলে আসছে, দিয়ে গ্লুকোসাজন তৈরি হচ্ছে।
কিন্তু কি বলছে, in Osajon reaction a chiral center converts into an achiral center. This concept is called deacetrization. তাহলে here the compound glucosazone which is remain in the below form is কোয়াসি অ্যারোমেটিক সিস্টেম। তাহলে এটা হচ্ছে কোয়াসি অ্যারোমেটিক সিস্টেম। কোয়াসি অ্যারোমেটিক সিস্টেম হওয়ার জন্য বলছে কি, কোয়াসি অ্যারোমেটিক সিস্টেমটা কি জিনিস না, 4n + 2 = 6 পাই ইলেকট্রন যদি প্রেজেন্ট থাকে তখন তাকে কোয়াসি অ্যারোমেটিক সিস্টেম বলা হয়। তাহলে দ্য মলিকিউল ইজ প্ল্যানার, কোয়াসি অ্যারোমেটিকের জন্য প্ল্যানার হচ্ছে হুইচ ফুলফিল দ্য ক্রাইটেরিয়া টু বি অ্যান অ্যারোমেটিক মলিকিউল, বাট হিয়ার ইট মাস্ট বি মেনশন দ্যাট দ্য হাইড্রোজেন হুইচ কানেক্টেড টু হাইড্রোজেন গ্রুপ থ্রু হাইড্রোজেন বন্ডিং, এই যে ট্রু হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে ডু নট কন্টেন ভ্যাকেন্ট ডি অরবিটাল। অবভিয়াসলি ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, do not contain তাহলে ভ্যাকেন্ট ডি অরবিটাল ওভার ইট, কনসিকুয়েন্টলি দ্য মলিকিউল ক্যান নট বি এ প্রপার অ্যারোমেটিক, রাদার ইট ইজ কোয়াসি অ্যারোমেটিক স্টেবিলাইজড। ঠিক আছে, এবং কোয়াসি অ্যারোমেটিক হওয়ার জন্য স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। when the second carbon take part in condensation reaction with phenyl hydrogen, a chiral center converts into achiral center, though this hampers is satisfied by the quasi aromatic stabilization which is attained by the molecule during glucosazone formation. But কি বলছে, but beyond the carbon 2 this type of quasi aromatic stabilization or hydrogen bonding do not take place. কার্বন 2 এর পরে কিন্তু এই ধরনের হাইড্রোজেন বন্ডিংও হয় না আর এই ধরনের স্টেবিলাইজেশনও পসিবল নয়। thus beyond C every chiral center রিমেন্স অ্যাজ ইট ইজ, তাহলে কারেন্ট সেন্টারগুলো সেরকমই থেকে যায়, সো দ্য রিয়াকশন ডাজ নট প্রসেস, তাই জন্য রিয়াকশনটা আর প্রসিড হয় না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে কি, যে দোজ অ্যালডোজ হুইচ আর এপিমারিক ইন কার্বন 2 গিভ সেম ওসাজন মলিকিউল, দাস গ্লুকোজ ম্যানোজ ফ্রুক্টোজ অল আর এপিমারিক অ্যাট C2। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আসে, এটাও আসে এক্সামে, যে গ্লুকোজ ম্যানোজ আর ফ্রুক্টোজ এরা সবাই কিন্তু এপিমারিক হচ্ছে কার্বন সেকেন্ড যে কার্বন 2 এর পজিশনে, অ্যান্ড গিভ সেম ওসাজন, এরা কিন্তু সবাই একই ওসাজন মলিকিউল দেয়। যেমন দেখো এখানে দেখো নেওয়া হয়েছে ফিনাইল হাইড্রোজেন নেওয়া হলো, তারপরে এই যে এইভাবে হচ্ছে, তো এটা কি বলছে যে ইন দিস কেস দ্য ফিনাইল মানে আচ্ছা না, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাতে আমি ফিনাইল হাইড্রোজেন দেখেছি, এটা হচ্ছে আলফা এন মিথাইল ফিনাইল হাইড্রোজেন। যদি শুধু ফিনাইল হাইড্রোজেন থাকে তাহলে এর পজিশনে মিথাইলের জায়গায় হাইড্রোজেন থাকে, কিন্তু এখন ওই হাইড্রোজেনটাকে সরিয়ে যদি আমি মিথাইল গ্রুপের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু এটা কমপ্লিটলি এই প্রোডাক্টটা দেবে। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি আমি শুধু ফিনাইল হাইড্রোজেন না নিই, আলফা এন মিথাইল হাইড্রোজেন ফিনাইল হাইড্রোজেন নিই, তাহলে আমরা এই প্রোডাক্টটা পাবো। তাহলে এই কেসে কি হচ্ছে দেখো, এই যে মলিকিউলটার ডাজ নট গিভ দ্য সেম টাইপ অফ ওসাজন বিকজ হিয়ার ইজ দিস মলিকিউলস দ্য CH3 গ্রুপ ইজ প্রেজেন্ট অবভিয়াসলি ইনস্টেড অফ হাইড্রোজেন অ্যাটম, তাহলে হাইড্রোজেন অ্যাটমের জায়গায় এখানে মিথাইল গ্রুপ আছে, সো নো হাইড্রোজেন বন্ডিং ইজ ফর্ম, তাহলে হাইড্রোজেনই যদি না প্রেজেন্ট থাকে তাহলে হাইড্রোজেন বন্ডিং কার সাথে করবে, তাহলে হাইড্রোজেন বন্ডিং হয় না, তাহলে আর কোয়াসি অ্যারোমেটিক স্টেবিলাইজেশনটাও তাহলে হয় না, তাহলে কনসিকুয়েন্টলি ওসাজন টাইপ অফ condensation reaction does not stop at C2, rather it proceeds through C3, C4, C5, C6। তাহলে যখন আমি শুধুমাত্র ফিনাইল হাইড্রোজেন নিচ্ছিলাম তখন সেকেন্ড পজিশনেই ওসাজন রিয়াকশনটা ফরমেশনটা স্টপ হয়ে যাচ্ছিল, কারণ কি সেখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছিল এবং সেই জন্য স্পেশাল টাইপ অফ স্টেবিলাইজেশন যেটাকে আমরা হচ্ছিল এবং মানে কোয়াসি অ্যারোমেটিক সিস্টেম হওয়ার জন্য স্টেবিলাইজেশনটা পাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে তো হাইড্রোজেনই নেই, তাই হাইড্রোজেন বন্ডিং হয় না, এটা হচ্ছে মিথাইল আছে এন মিথাইল ফিনাইল হাইড্রোজেন, তাহলে এই মিথাইলটার জন্য হাইড্রোজেন বন্ডিং না হওয়ার জন্য পুরো সেকেন্ড পজিশন নয় একবারে পরপর সবগুলোই ওসাজন ফরমেশন পসিবল হয়। তাহলে কার্বন 2তে স্টপ হয় না, এগুলো একদম প্রসিড থ্রু হয়ে যায় C3, C4, C5 অ্যান্ড C6, তাহলে এইভাবে রিয়াকশনটা হয়। তাহলে এর পরের দিনে আমরা কিলিয়ানি ফিশার সিনথেসিস থেকে পড়া শুরু করব। থ্যাংক ইউ সো মাচ।